রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিত প্রত্যাবাসনের 7 দফা প্রস্তাব। মুক্তিযুদ্ধ ও জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি নেতা ফজলুর রহমান। খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি। বাগেরহাটের সংসদীয় আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। ইসির শুনানিতে বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধের পরিকল্পনা দুদকের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস। ডাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ। রাকসুর ভোট পেছানোর দাবি ছাত্রদলের। ডাকসুতে পাল্টাপাল্টি অভিযোগ। এবং টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ, একীভূত হচ্ছে এক্সিম সহ 5 ব্যাংক। সরকারের কাছে 20,000 কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক। কার্যক্রম বন্ধের পক্ষে বিশ্লেষক। দেখছিলেন শিরোনাম। প্রবাস সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। মিয়ানমারে জান্তা ও আরাকান আর্মির হাত থেকে রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রত্যাবাসন নিয়ে 7 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনার বাস্তবায়ন থামানো সবার নৈতিক দায়িত্ব। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে বাংলাদেশ অভিমুখে ঢল নামে রোহিঙ্গার। নানা প্রচেষ্টার পরও এখনো একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি নিজ দেশ মিয়ানমারে। 8 বছরে এই প্রথম বড় পরিসরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংলাপের আয়োজন। কক্সবাজারে 3 দিনব্যাপী আয়োজনে অংশ নেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ সহ সব অংশীজন। আমন্ত্রণ জানানো হয় সকল রাজনৈতিক দলের নেতাদেরও। দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো বিশ্ব সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। Of the entire Rohingya population. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি সমাধানও সেখানেই করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। Rohingya crisis emanated from Myanmar, and the solution also lies in Myanmar. All parties must act to end the crisis with greater resolve without any further delay. 3 দিনের এই সম্মেলনের সারাংশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত আরও একটি বড় প্ল্যাটফর্মে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা রোহিঙ্গা ইস্যু নতুন করে আবারও আলোচনায় আসার প্রত্যাশা করছে বাংলাদেশ। একই সঙ্গে সেখান থেকে নতুন কোনো পথের দিশাও আসতে পারে, যার মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক সম্প্রদায় একমত না হওয়ায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কোনো পক্ষকে বাদ দিয়ে সংকট নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে কথা চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। কক্সবাজারে আয়োজিত 3 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে অংশীজন সংলাপে অংশ নিয়ে কথা বলেন তারা। রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে কক্সবাজারে চলছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে অংশ নিয়েছেন দেশি বিদেশি প্রতিনিধিরা। উঠে আসছে নানা মতামত। রাজনীতিবিদরা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান।
political party that will come to power will carry forward the flag of negotiation. Global power and organizations should take collective measures like sanctions, diplomatic pressure, and referral to international courts. Change that deportation of Rohingyas to their motherland is the only solution. প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ মিয়ানমারকে চুক্তির পরামর্শ দিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধানে সচেষ্ট বেইজিং। On many occasions, they yearn to return to their homeland and do not wish to see their children remain refugees. The prerequisite for resolving this issue lies in ending hostility. The key point is to stick to repatriation, and the path forward remains the negotiated consensus between Bangladesh and Myanmar and the support of the international community. China stands ready to continue providing support within its capacity to promote dialogue, build consensus, and advance repatriation. রোহিঙ্গা সমস্যাকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন কোনো পক্ষকে বাদ দিয়ে সংকট নিরসন সম্ভব নয়। I spoke with Arakan Army. I spoke with Myanmar government. This has to be done to resolve this problem. You cannot solve this problem by keeping one important actor outside. রোহিঙ্গা সংকটকে এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মন্তব্য করেন ডক্টর খলিলুর রহমান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে নানা আয়োজনে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন করেছেন আশ্রিতরা। নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক স্বীকৃতি, সহায় সম্পত্তি ফেরতের দাবি জানান তারা। আন্তর্জাতিক আদালতে চলমান মামলার দ্রুত বিচার চান রোহিঙ্গারা। আমরা দেশে ফিরতে চাই, রোহিঙ্গাদের এমন দাবিতে মুখর সমাবেশস্থল। মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যার ৮ বছর পূর্তি উপলক্ষে পালন করা হয় রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। সোমবার সকালে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে ফুটবল মাঠে জড়ো হন হাজার হাজার রোহিঙ্গা। দিবসটি উপলক্ষে আশ্রয় শিবিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়। শুধু কুতুপালং নয়, টেকনাফের অন্তত ৬০টি সহ অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পে পালন হয় দিবসটি। পৃথক সমাবেশ থেকে রোহিঙ্গা নেতারা তুলে ধরেন একাধিক দাবি, জানান নিরাপদ ও সম্মানের সঙ্গে মিয়ানমারে প্রত্যাবাসনের। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান আইসিজে এবং আইসিসিতে যে বিচার কাজ চলছে তার নিষ্পত্তি চান রোহিঙ্গারা। আইসিজি এবং আইসিসিতে যে বিচার প্রক্রিয়া চলছে তার নিষ্পত্তি চাই, এটি হচ্ছে তাদের একটি প্রধান বক্তব্য। আরেকটি বক্তব্য হচ্ছে যে তারা সসম্মানে তাদের দেশে ফেরত যেতে চায়। বর্তমানে কক্সবাজারে ৩৩টি ক্যাম্পে ১৩ লাখের বেশি রোহিঙ্গা রয়েছেন। ২০১৭ সালের এই দিনে রোহিঙ্গাদের উপর নির্মম বর্বরতা চালায় মিয়ানমার সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়, কিন্তু ৮ বছর পেরিয়ে গেল, আজও অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাকিস্তান দাবি করলেই ৭১ ইস্যু সমাধান হবে না, তার জন্য প্রয়োজন হবে বাংলাদেশের স্বীকৃতির। সংসদের রেজুলেশন করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইলে মীমাংসা হতে পারে ৭১ প্রসঙ্গ, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অন্যদিকে আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই বলে মনে করেন সাবেক কূটনীতিক সাকিব আলী। এক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন বা স্বাভাবিকীকরণে ধীরগতির পক্ষে তিনি। ২ দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন জামায়াত আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে করেন সাক্ষাৎ। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তিসহ সই হয় ৫টি সমঝোতা স্মারকে।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী দাবি করেন ৭১ ইস্যুর ২ দফায় সমাধান করেছে পাকিস্তান, যদিও এ বক্তব্য নাকচ করেছে বাংলাদেশ। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ে সম্মত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 1974 first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে। সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই, এজন্য সম্পর্ক উন্নয়নে ধীরগতির পক্ষে তিনি। পাকিস্তান বন্ধু রাষ্ট্র তার মানে হচ্ছে যে আপনি ৭১কে একদম পুরোপুরি ভুলে যাচ্ছেন। খোলা মনে যদি কথা না বলে আপনি যদি না বলেন যে আমি ক্ষমা চাচ্ছি, তখন আমরা মনে করি যে এই ক্ষমা চাওয়াটা আসলে আন্তরিক নয়। স্বাভাবিকীকরণের ব্যাপারে আমি একটু সময় নিতে চাই, নানান দিক দেখে আমরা আস্তে আস্তে এটাতে এগোতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন অনানুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় বৈরিতা কাটবে না। ৭১ ইস্যু সমাধানে বাংলাদেশের স্বীকৃতি মুখ্য। সংসদে রেজলিউশনের মাধ্যমে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ তার। বাংলাদেশ যখন বলবে সমাধান হয়েছে তখনই কিন্তু সমাধান। ইনফর্মালি তারা একাধিকবার হয়তো বলেছে, কিন্তু এটা একটা অফিসিয়াল একটা প্রসেস আছে। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যখন সামিট হয়, সামিট হওয়ার পরে কিন্তু সবসময় একটা ডিক্লারেশন থাকে দুই দেশে, ওই ডিক্লারেশনে একটা ক্লজ থাকলে কিন্তু জিনিসটা আমি মনে করি সমাধান হয়ে যায়। আরেকটা হতে পারে সেটা হলো পার্লামেন্টে তারা যদি একটা রেজলিউশন নেয়, সেটাও কিন্তু হতে পারে। দুই বিশেষজ্ঞ মনে করেন ৭১ ইস্যু সমাধান না করে ফলপ্রসূ সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে বিহারীদের প্রত্যাবাসন, রাষ্ট্রীয় সম্পদ ফিরিয়ে দেওয়ার মতো বিষয়ও থাকতে হবে আলোচনার টেবিলে। তবে বাণিজ্য কতটা উন্মুক্ত হবে তা নির্ভর করবে ব্যবসায়ীদের আগ্রহের উপর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন নিয়ে খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। মুক্তিযুদ্ধ জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবেন না বলেও জানান তিনি। নির্ধারিত সময়ে দলের শো কজের জবাব দেবেন বলেও জানান ফজলুর রহমান। সময়ের সবচেয়ে আলোচিত নাম অ্যাডভোকেট ফজলুর রহমান। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়ে টকশো, সভা সমাবেশে নানা বক্তব্যে বারবার আলোচনায় তিনি। সবশেষ জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তার এক বক্তব্য ঝড় তুলেছে রাজনীতিতে। তার গ্রেফতারের দাবিতে কর্মসূচি, এমনকি তার বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। ফজলুর রহমানের বক্তব্যকে উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এমন প্রেক্ষাপটে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে হাজির হন সাবেক এমপি। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। ফজলুর রহমানের দাবি, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। বক্তব্যের সত্যতার প্রমাণ দিতে পারলে ক্ষমা চাইতেও প্রস্তুত তিনি। আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি, পুরা। ওই একটা ইউটিউবের একটা লাইন বাজায় হবে না। ফজলুর রহমান বলেন, বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে প্রাণ নাশেরও। পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয়। দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম, তোমাদের কাছ থেকে আমি অপমৃত্যুটা আমার কাম্য। যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে কোনো আপোষ করবেন না বলেও জানান ফজলুর রহমান। ৭১ সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে। সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। দলের নোটিশের বিষয়ে খুব শীঘ্রই জবাব দেবেন বলেও জানান অ্যাডভোকেট ফজলুর রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে একসঙ্গে 25 জনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার দুপুরে শপথ নেবেন তারা। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয় 25 জন শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক 2 বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে শপথ নেবেন। আসন্ন জাতীয় নির্বাচনে যারা কেন্দ্র দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে তারাই পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করছে। সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে এক প্রীতি সমাবেশে এই বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। তিনি বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ করে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন সম্ভব। তবে নির্বাচনের আগেই সংস্কারের দাবি তুলে তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন দেশে ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। পিআর করলে তো কেন্দ্র দখল হওয়ার সম্ভাবনা কম, মাস্তানির সম্ভাবনা কম। তো যাদের নিয়তে ওইরকম কিছু আছে তারা তো এটাকে গ্রহণ করতে চাইবেন না। পিআর ইজ দ্য বেস্ট পলিসি এবং এর মাধ্যমে সন্ত্রাস রোধ হবে, কেন্দ্র দখল রোধ হবে, সহি ইলেকশন হবে, মানুষের প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি ভোটে একটি মূল্য থাকবে। সংস্কার না হলে বিচার বিভাগ পিছিয়ে পড়বে উল্লেখ করে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, হস্তক্ষেপ মুক্ত বিচার বিভাগ করা গেলে স্বাধীনভাবে কাজ করতে পারবে বিচার বিভাগ। সোমবার রাজধানীর একটি হোটেলে এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক জাতীয় সম্মেলন নতুন আইন বাস্তবায়নে জেলা আইনগত সহায়তা কমিটির ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, যদি কোনো আসামি আইনজীবী নিয়োগ করতে না পারেন তাহলে লিগ্যাল এইডের মাধ্যমে আইনজীবী নিয়োগ দিতে হবে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, যেসব জেলায় লিগ্যাল এইড অফিস নেই সেখানে 6 মাসের মধ্যে নতুন অফিস করার চেষ্টা করা হবে। আইনগত সংস্কার করলাম, আমরা সবাই মোটিভেটেড হলাম, আপনারা যারা জাজরা আছেন প্রচন্ড কাজ করলেন, কিন্তু আমার তো মিনিমাম একটা বিল্ডিং তো লাগবে। ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে, আমরা 1 টাকাও যদি না পাই, আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস আমরা করে যাব। The judiciary, as a fully functioning constitutional organ of the state, will continue and indeed must continue to stand shoulder to shoulder with all relevant stakeholders in this journey, confident that the reforms of today will be the legacy of tomorrow. বাগেরহাটের আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে এই অভিযোগ করে বাগেরহাটে 4টি আসনই বহাল রাখার দাবি জানান বাসিন্দারা। এদিন 20টি আসনের খসড়া সীমানার দাবি আপত্তির ওপর শুনানি করে কমিশন। এবার সীমানা নির্ধারণে জনসংখ্যার সমতা আনতে গাজীপুরে 1টি আসন বাড়িয়ে 6টি এবং বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন করার প্রস্তাব রেখে সংসদীয় আসনের খসড়া প্রকাশ করে ইসি। প্রতিবাদে 4টি আসনই বহালের দাবিতে রাজপথে নামেন বাগেরহাটবাসী। রোববার সড়ক অবরোধ ও হরতাল পালন করেন তারা। পরদিনই সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে দাবি ও আপত্তির শুনানিতে অংশ নেন বাগেরহাট 2 ও 3 আসনের আপিলকারীরা। 4টি আসনই বহাল না রাখলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়ে দেন তারা। বাগেরহাটবাসীর যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে ওনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে সংবিধানের 118-19-এ, তার লঙ্ঘন কিছুটা ঘটেছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তির শুনানির পর নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন আপিলকারীরা। লিমিটেশন করে এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সাতক্ষীরার এই 3 এবং 13 আসনের জনগণের শুভ তাদের দুর্বিষহ, তাদের বিপদ, সংঘাত এবং সংক্ষুব্ধ অবস্থায় তারা হয় শ্যামনগরকে পৃথক আসন চায় অথবা পূর্বের আসন বহাল চায়। এদিন নির্বাচন কমিশনের সামনে প্লেকার্ড, ব্যানারের দাবি দেওয়া জানিয়ে মানববন্ধন করেন বিভিন্ন সংসদীয় আসনের জনসাধারণ। আগামী নির্বাচন সামনে রেখে জেলা উপজেলা পর্যায়ে আনসার বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে বিশেষ পরিকল্পনা দুদকের। ভোট কেনা বন্ধে আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎসে নজরদারি করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান
হলফনামায় মিথ্যা তথ্য দিলে ব্যবস্থা নেবে দুদক। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পর থেকেই তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার দুদক চেয়ারম্যান জানালেন, নির্বাচন ঘিরে কালো টাকা ছড়াছড়ি ও ভোট কেনাবেচা বন্ধে কাজ করবে দুর্নীতি দমন কমিশন। আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে। আমরা যদি এই টাকা পয়সার যখন সরবরাহ বাড়ে, দুইটা দিক, একটা হচ্ছে ডিমান্ড সাইড, একটা হচ্ছে সাপ্লাই সাইড। এখন ভোটার তো কিছু টাকা চাবেই, কিছু একটা বেনিফিট চাবেই, তো আমাদের আসলে বন্ধ করতে হবে সাপ্লাই সাইডটা। সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং ইন্টেলিজেন্স আছে, আমাদেরও কিছু ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়। একই সঙ্গে নির্বাচনী হলফনামায় প্রার্থীরা অস্বাভাবিক রকমের মিথ্যা তথ্য দিলে তা রোধে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আব্দুল মোমিন। নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সবকিছু দেবেন। যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে, তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। আমরা এর আগেও কাজ করেছি। এদিকে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিইও হাসান তাহের ইমামকে আগামী 28 আগস্ট ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের প্রার্থিতা তুলে নিয়েছেন বেশ কয়েকজন। এদিকে আচরণবিধি লঙ্ঘন ও অপপ্রচারের অভিযোগ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। চিফ রিটার্নিং অফিসার বলেছেন, কর্মশালার মাধ্যমে কেন্দ্রীয় ও হল সংসদ প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সতর্ক করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগের দিন ক্যাম্পাসে উপস্থিতি জানান দেয় নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর প্যানেল। দুপুরে কার্জন হল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। আমাদের যারা বন্ধুপ্রতিম আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। বিকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলোর, তো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম। অত্যন্ত আশঙ্কার বিষয়, সেখানে কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী। পরবর্তীতে তার যখন ফেসবুক আইডি ঘাঁটতে গেলাম, গিয়ে দেখলাম সে লিখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এর আগেও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। এদিকে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করতে কর্মশালার আয়োজনের কথা জানিয়েছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে, আর কিছু আমরা ওভার দি টেলিফোন আমরা সতর্ক করে দিয়েছি। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারের আবেদন করেন বেশ কয়েকজন প্রার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করতে ভোট 2 মাস পেছানোর দাবি ছাত্রদলের। তবে ঘোষিত তারিখেই নির্বাচন চায় ছাত্র শিবির ও বাম সংগঠনগুলো। অন্যদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ডাকসু নির্বাচনের 256 প্রার্থীর তালিকা প্রকাশ হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সোমবার সকাল 10টায় রাজশাহী কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের জন্য ফর্ম সংগ্রহ শুরু হয়। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সভা করে নির্বাচন কমিশন।
রাকসু নির্বাচন 2 মাস পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তবে পূর্ব নির্ধারিত তারিখেই নির্বাচনের পক্ষে অবস্থান ছাত্র শিবির ও বাম সংগঠনের। আমরা বলেছিলাম যে ছবি সহকারে ভোটার তালিকা প্রকাশ করুন। আর নির্বাচন পেছাবে কিনা তা অংশীজনদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং অফিসার। আমরা এই প্রস্তুতিটা কতদিনে সম্পন্ন করতে পারবো, এর জন্য আমাদের কয়দিন সময়ের প্রয়োজন, সেটা আমাদের নিজস্ব বিষয়। আমরা তার আলোকেই আমাদের সিদ্ধান্ত যেটা যে আমরা ছবিযুক্ত ভোটার তালিকা আমরা ভোটের দিন সেখানে কেন্দ্রে থাকবে। এদিকে জাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনও ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেনি। এখনও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও প্রার্থীরা। নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু অনেক বহিরাগত মানুষ আসেন। আমরা মনে করি এটি আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে। তবে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং অফিসার। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ 1993 সালের 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর জাকসু নির্বাচন আলোর মুখ দেখেনি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। থানা থেকে লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধারে 500 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করল সরকার। এসব অস্ত্রের সন্ধানদাতার নাম পরিচয় রাখা হবে গোপন। সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 24 জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে গোটা দেশের বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার হলেও এখনও হদিশ মেলেনি 1300-র বেশি অস্ত্র এবং 2.5 লাখের বেশি গোলাবারুদের। নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সচিবালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এসব অস্ত্রের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিভিন্ন লুট হওয়া অস্ত্রের সন্ধান ও সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শর্টগান পিস্তল হলো 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজি 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500। এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। অবৈধ অস্ত্র ছাড়াও সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিছি। চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাদি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। গাজীপুরের পুলিশ কমিশনার সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করার অপরাধে শিগগিরই তাকে শোকজ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ দর্শানো ওইটা উনি কারণ দর্শানো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতার 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে জিএমপি সদর দফতরের সংবাদ সম্মেলনে উপকমিশনার রবিউল হাসান জানান, আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। মাত্র 11 কার্যদিবসে অভিযোগপত্র দেয়া হয়েছে। গত 7 আগস্ট চান্দনার চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। 8 জন ছিল, সবাইকে আমরা গ্রেফতার করেছি এবং সবার নামে চার্জশিট। কক্সবাজারের টেকনাফে ট্রলার সহ ফের 7 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বেলা 11:30টার দিকে সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফিরছিলেন 7 জেলে। পথে শাহপুরীর দ্বীপের পূর্ব দক্ষিণে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইনখং দিয়া এলাকার পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ট্রলার সহ 7 জেলেকে মিয়ানমারের ফাতংজাক খালে নিয়ে যায়। এই নিয়েই গত 20 দিনে 40 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পে টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়েছে নৌ ডাকাত দল। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ।
প্রায় 30 মিনিট চলে দুই পক্ষের এই গোলাগুলি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। সোমবার বিকেলে গজারিয়ার জামালপুর গ্রামে ক্যাম্পের পাশে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাঝ নদীতে একাধিক ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে মহড়া শুরু করে নৌ ডাকাত নয়ন পিয়াস গ্রুপের সদস্যরা। টহল পুলিশের স্পিড বোট লক্ষ্য করে একাধিক ককটেল বিস্ফোরণ ও গুলি ছুটতে থাকে ডাকাত দল। এক পর্যায়ে টিকতে না পেরে পালিয়ে যায় ডাকাত দল। প্রাথমিকভাবে 2 ডাকাত আহত হয়েছে বলে জানা গেছে। নৌ ডাকাতের অতৎপরতা রুখতে গত 22 আগস্ট জামালপুর গ্রামে স্থাপন করা হয় অস্থায়ী পুলিশ ক্যাম্প। শুরু থেকে এর বিরোধিতা করে আসছিল নৌ ডাকাত গ্রুপগুলো। টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে না পারায় একীভূত করা হচ্ছে এক্সিম সহ দেশের 5 ব্যাংক। এই জন্য দরকারি 35,000 কোটি টাকার মধ্যে 20,000 কোটি সরকারের কাছে চায় বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থের জন্য IMF, বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হবে আর্থিক খাত নিয়ন্ত্রণ সংস্থাটি। সাইফুল ইসলামের রিপোর্ট। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা কারণে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত, কমছে গ্রাহকের আস্থা। অবস্থার উত্তরণে কয়েক মাস আগে প্রায় 27,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন সহ দুর্বল 5 বেসরকারি ব্যাংকে। তাতেও ঘুরে দাঁড়াতে না পারায় এবার একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য দরকার হতে পারে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকাই সরকারের কাছে চাইবে বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থ চাওয়া হবে আমানত বীমা তহবিল সহ IMF, বিশ্বব্যাংকের কাছে। ডিপোজিট ইন্স্যুরেন্সে যেহেতু অনেক টাকা আছে, সরকার চাইলে সেইগুলো বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় যদি ওখান থেকে কিছু কম্পেনসেট দরকার হয়, তাহলে সেখান থেকেও তারা এই টাকা কিছু ট্রান্সফার করে নিতে পারে। একীভূত করার আগেই এসব ব্যাংকের সব শেয়ার শূন্য করার পাশাপাশি ফেরত দেওয়া হবে ক্ষুদ্র আমানত। A, B আর C ব্যাংক মার্চ করছে। সাধারণ মানুষের কাছে ABCর শেয়ার রয়েছে। এখন 3টা কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য সেম, কিন্তু বাজার মূল্য তো সেম না। তখন বাজার মূল্যকে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে সেম আনা হবে। এদিকে বিশেষ নজরে রাখা আরও কয়েকটি ব্যাংকের ব্যাপারেও বিশেষ ভাবনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিপোজিটের টাকা কোনোভাবে যাতে না হবে সেই দৃষ্টি নিয়ে মার্জার করবে, আর মার্জার করবে এইভাবে যে যাতে মার্জার করবে ওটা কিন্তু একটা ভায়াবল ব্যাংক হয়। এমন কিছু কিছু ব্যাংক আছে যাদেরকে যতই মার্জার ওরা আপনার ইসের আওতায় বাইরে চলে গেছে, ওটা এখন প্যালিয়েটিভই আছে। তবে একীভূতকরণে ব্যাংক খাতে বিদ্যমান সমস্যার সমাধান দেখছেন না আর্থিক খাত বিশ্লেষকরা। কেন আপনি সরকার এগুলোর পেছনে আবার টাকা পয়সা দিবে? কয়দিন আগে দেখলো না লিকুইডিটি সাপোর্ট দিয়ে একটা ব্যাংক ঘুরে দাঁড়াইছে। এগুলোকে সাপোর্ট না দিয়ে বরঞ্চ তাদের কাছ থেকে একটা রিকভারি প্ল্যান নিয়ে একটা সময় নিয়ে ছেড়ে দেন। এর মধ্যে ঘুরে দাঁড়াতে পারলে পারবা, নাহলে ইউ মাস্ট কুইট। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দুর্বল 5 ব্যাংকের আমানত কমেছে 22,060 কোটি টাকা। সুদসহ ঋণ গ্রহীতার কাছে মোট বকেয়া ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,855 কোটি টাকা। এ সময় খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় 1,47,000 কোটি টাকা, যা মোট দেয়া ঋণের প্রায় 77%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম কমাতে সরকারি কৌশলের সুফল মিলছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের সরকারি বিপণন সংস্থা টিসিবি ভবনে সংস্থাটির কর্পোরেট ট্রেডিং প্রোফাইলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় সরকারি অন্যান্য কার্যক্রমের তুলনায় টিসিবিতে দুর্নীতির অভিযোগ তুলনামূলক কম বলে মন্তব্য করে সচিব বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে গেলেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম কমবে না। আলু চাষিরা যেন ন্যায্য মূল্য পান, সেদিকেও টিসিবির নজর রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিসিবির আপনারা দেখবেন যে এর কর্মকাণ্ড একসময় স্লথ বা গতি কম করা হলেও এটার গতি কিন্তু বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে খুব শীঘ্রই আমরা ধরেন উন্নয়নশীল দেশের কাতারে গেলেও যে এই কার্যক্রম কমে যাবে সেটা নয়, কারণ হলো এটার সাথে মানুষের ক্রয় ক্ষমতার সম্পৃক্ত। এখন একটু পেঁয়াজের দাম বেশি চলছে, আমরা কিন্তু এটা ভাবছিলাম, বাট সেটা আমরা অন্যভাবে পেঁয়াজের মূল্য একটু কমানোর পদক্ষেপ নিয়েছি এবং সেটা কার্যকর হয়েছে। প্রাথমিক চিকিৎসা ও শিক্ষা পাবার অধিকার প্রতিটি মানুষের, যা নিশ্চিত করতে হবে সরকারকে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজন সংলাপে কথা বলেন তিনি।
প্রাইমারি হেলথ কেয়ার এটা মানুষের অধিকার, এটাকে আমরা যা অধিকার হিসাবে মানুষকে এটা এন্ডোর্স করতে চাই। প্রাইমারি এডুকেশন যেমন মানুষের অধিকার আপ টু 12 ক্লাস, প্রাইমারি হেলথ কেয়ারও মানুষের এটা অধিকার। উই ওয়ান্ট টু এনশিওর। তার পরবর্তীতে আসবে বিশেষায়িত স্বাস্থ্যসেবা। এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার আমাদের যে টায়ারগুলো আছে, এগুলো যদি আমরা গভর্ন করতে পারি, ইকুইপ করতে পারি, ম্যান করতে পারি, রান করতে পারি, অ্যাকাউন্টেবল করতে পারি, তাহলে আমাদের প্রপোর্শনেটলি বাড়াতে হবে অ্যাকর্ডিং টু ইনফ্লেশন অফ দি পপুলেশন। আমাদের প্রপোর্শনেটলি করতে হবে, বাড়াতে হবে। অভিযানের পরও চট্টগ্রামে বন্ধ হচ্ছে না নিষিদ্ধ পলিথিন উৎপাদন। দুটি কারখানাকে উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নগরীর বাকলিয়ায় একটি কারখানাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়। 10 মাস আগে একই কারখানায় অভিযান চালিয়ে পলিথিনের সন্ধান পেয়েছিল ভ্রাম্যমাণ আদালত। ফেরদৌস লেবির রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামের বাকলিয়ায় বিশাল অবকাঠামোর জিলানি এই প্লাস্টিক কারখানায় 10 মাস আগেও নিষিদ্ধ প্লাস্টিক উৎপাদনের অভিযোগে মালিককে সতর্ক করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু সোমবার একই কারখানায় আবারও নিষিদ্ধ পলিথিন উৎপাদন দেখতে পায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এবার অভিযানে কারখানা থেকে প্রায় 1000 কেজি পলিথিন জব্দ করার পাশাপাশি 2 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও 2টি কারখানার ছাড়পত্র না থাকার অভিযোগে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। কঠোরভাবে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পরবর্তীতে যদি তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখে, যদি পরিবেশের নির্দেশনা না অমান্য করে, না মেনে চলে, তাহলে তাদেরকে পরবর্তীতে শুধুমাত্র জরিমানা করা হবে না, তখন তাদেরকে জেলেও দেওয়া হবে বা তাদের কারাদণ্ড প্রদান করা হবে। অভিযানের আগে পুরো জুলাই মাস জুড়ে এমন নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা কারখানাগুলোকে মৌখিকভাবে সতর্ক করে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা। কিন্তু এরপরও যেসব কারখানা উৎপাদন বন্ধ করেনি তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে বলে জানায় র্যাব। যেখানেই অনুমোদনবিহীন পলিথিন পাওয়া যাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে। নিষিদ্ধ পলিথিন উৎপাদন বন্ধের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি বছর প্রথম 3 মাসে সৌদি আরবে ওমরা পালন করেন 1.5 কোটির বেশি মুসল্লি। সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্সের সর্বশেষ তথ্য বলছে দেশটিতে ধর্মীয় কাজে ভ্রমণের প্রবাহ ক্রমেই বাড়ছে, যা ওমরা ও হজ কার্যক্রমের জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ধর্মপ্রাণ মুসলমানদের জন্য পবিত্র স্থান সৌদি আরবের মক্কা ও মদিনা। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের ফলে মক্কা মদিনায় বিশ্বের মুসল্লিদের আগমন ঘটছে অতীতের তুলনায় বহুগুণ বেশি। সরকারি হিসেবে চলতি বছরের প্রথম 3 মাসেই 1.5 কোটিরও বেশি মানুষ ওমরা পালন করেছেন। তথ্য অনুযায়ী মোট হজযাত্রীদের মধ্যে সৌদি নাগরিক 24%, এর মধ্যে পুরুষের সংখ্যা 60.5% আর নারীর সংখ্যা 39.5%। বিদেশ থেকে এসেছেন প্রায় 65 লাখ ওমরা যাত্রী, যা গত বছরের একই সময়ের তুলনায় 10.7% বেশি। তাদের অধিকাংশই বিমান পথে সৌদি আরবে প্রবেশ করেছেন। অন্যদিকে অভ্যন্তরীণভাবে ওমরা পালন করেছেন এদের অর্ধেকেরও বেশি ছিলেন সৌদিতে বসবাসরত বিদেশি নাগরিক। বিশ্বের নানা প্রান্ত থেকে মুসল্লিদের এ আগমন প্রমাণ করছে সৌদি আরবের ধর্মীয় পর্যটন খাত দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠছে। এই ধারাবাহিক প্রবৃত্তিকে এগিয়ে নিতে দেশটি চালু করেছে নতুন ডিজিটাল সেবা নুসুক ওমরা। এর মাধ্যমে কোনো এজেন্ট বা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওমরা ভিসা নিতে পারবেন বিশ্বের মুসল্লিরা। বছরের শেষ নাগাদ ওমরা পালনকারীর সংখ্যা অতীতের সব রেকর্ড অতিক্রম করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের 4টি শাখায় এটিএম বুথ কাজ না করায় বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দ্রুত এই সমস্যা নিরসন ও আমিরাতে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাংকটির শাখা স্থাপনের দাবি তাদের। এ বিষয়ে জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান জানান, এরই মধ্যে 13টি এটিএম বুথের জন্য আবেদন করা হয়েছে। এগুলো স্থাপন হলেই প্রবাসীদের ভোগান্তি কিছুটা কমবে বলে তিনি জানান। শিবলি আল সাদিকের রিপোর্ট।
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের আর্থিক লেনদেনের জন্য সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংক স্থাপিত হয়। ধীরে ধীরে আবুধাবি, আলাইন, দুবাই ও শারজায় এটির শাখা খোলা হয়। তবে এর আধুনিক সেবা কার্যক্রম নিয়ে প্রবাসীদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের অভিযোগ, গেল বছর থেকে 4টি শাখার এটিএমগুলো কাজ করছে না। এতে টাকা জমা ও তুলতে সমস্যায় পড়ছেন প্রবাসীরা। জনতা ব্যাংকের সার্ভিসটা যেন আন্তর্জাতিক মানের, যত ইজিতে রেমিটেন্স পাঠাতে পারবো আমরা তত বেশি রেমিটেন্স যাবে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোয় নতুন শাখা খোলা ও এটিএম বুথ স্থাপনের দাবি প্রবাসীদের। বিশেষ করে দুবাইয়ের ড্রাগন মার্ট, আবির ভেজিটেবল মার্কেট ও আজমান শহরে আধুনিক ব্যাংকিং সেবা জরুরি বলে জানান অনেকে। আমাদের ড্রাগন মার্ট ভিত্তিক ইন্টারন্যাশনাল সিটিতে হোক একটা বুথ এবং একটা ব্রাঞ্চ করে দেওয়ার জন্য দ্রুত সময়ে প্রবাসীদের সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন আমিরাতের জনতা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। জানান, এরই মধ্যে নতুন 13টি এটিএম বুথ স্থাপনের আবেদন করা হয়েছে। এগুলো স্থাপিত হলে প্রবাসীদের ভোগান্তি কমবে। 13টা বুথ স্থাপন করব। এক্সিস্টিং যেগুলো অকার্যকর হয়েছে সেগুলো ইতিমধ্যেই রিফ্রেশ করে নতুন মেশিন দেওয়া হবে এবং নতুন আরো 5টা আউটলেটে আমরা পটেনশিয়াল পজিশনে আরো 5টা নতুন আউটলেট সৃষ্টির জন্য আমরা কাজ করছি। প্রবাসীরা মনে করেন, আমিরাতে জনতা ব্যাংকের শাখা বাড়ানো, নতুন এটিএম বুথ স্থাপিত হলে বাংলাদেশে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইটালির ফোরলি শহরে অনুষ্ঠিত হল বাংলাদেশি কমিউনিটির নতুন কমিটির অভিষেক। বাংলাদেশ অ্যাসোসিয়েশন দি ফোরলি এই অনুষ্ঠানের আয়োজন করে। 2000-এর বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন ফোরলিতে। প্রথমবারের মতো তাই এই জায়গায় প্রাতিষ্ঠানিক রূপ নিল বাংলাদেশি কমিউনিটি। কয়েক মাস আগে সরাসরি ভোটে নির্বাচিত হয় নতুন কমিটি। অভিষেক অনুষ্ঠানে ডেপুটি মেয়র বনজুর্নু ভিসেন্সো, স্থানীয় পাদ্রি লেভিও কোরাচ্ছি, বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন ইটালির সভাপতি ডক্টর মুক্তার হোসেন সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় সামাজিক বিভিন্ন কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ গুণী ব্যক্তিদের সনদ প্রদান করা হয়। শেষ পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। কনসুলার সেবা প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দিতে আলোচনা সভা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বোতসোয়ানা। স্থানীয় সময় শনিবার বিকেলে দেশটির রাজধানী গেব্রনের আন্নুর স্কুলে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মোহাম্মদ সাব্বির আহমেদের সঞ্চালনায় এবং সংগঠনের চেয়ারপারসন খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার শাহ আহমেদ শফি। এতে অংশ নেন দেশটিতে বসবাসরত 500-র বেশি প্রবাসী বাংলাদেশি। সভায় প্রবাসী বাংলাদেশিদের দূতাবাস সেবা দেওয়ার পাশাপাশি তাদের সমস্যা এবং সম্ভাবনার নানা বিষয় নিয়েও আলোচনা হয়। নির্বাচন প্রসঙ্গে সুর পাল্টালেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কুইক টি-20 ইনিংস নয়, বরং দেশের ক্রিকেটের প্রয়োজনে লম্বা ইনিংস খেলতে প্রস্তুত বর্তমান সভাপতি। নির্বাচন করার মতো সব রসদ না থাকলেও সবাই চাইলে কাজ করতে চান দেশের জন্য। সঠিক সময়ে নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে বলেও জানান বুলবুল। সামনে বেশ কিছু বড় ইভেন্ট থাকায় আপাতত ক্রিকেটের উপর ফোকাস করছে বোর্ড। তারেক হাসান শিমুলের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচনী উত্তাপ, দফায় দফায় বৈঠক করছেন অংশীজনরা। দৌড়ঝাঁপ শুরু হয়েছে পরিচালক প্রার্থীদের। প্রতিদিনই শোনা যাচ্ছে নতুন সব গুঞ্জন। আলোচনায় টি-20 ইনিংস খেলতে বোর্ডে আসা আমিনুল ইসলাম বুলবুলও। বর্তমান কমিটির মেয়াদ আছে আর 1.5 মাস। নিয়মানুযায়ী এই বোর্ডের নির্বাচন আয়োজন করে দায়িত্ব তুলে দেওয়ার কথা নতুন কমিটির হাতে। যদিও এখনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা দেয়নি বিসিবি। নির্বাচন নিয়ে গড়িমসির ইচ্ছা নেই বর্তমান কমিটির। বোর্ড প্রধানের সোজা সাপটা কথা, অফকোর্স ইলেকশন অন টাইম হবে। সেই ইলেকশনটা করার জন্য যে আমাদের ইলেকশন কমিশন তৈরি করা, তারপরে যে আনুষঙ্গিক কাজ করা, সেগুলো অন টাইমে হবে এবং আপনারা তাড়াতাড়ি সবকিছু জানতে পারবেন। বুলবুলের কুইক টি-20 ইনিংসের সমাপ্তি কি অক্টোবরেই হবে, নাকি সভাপতিত্বের অভিষেকেই সেঞ্চুরির পরিকল্পনা? নির্বাচন নিয়ে জানিয়েছেন নিজের ভাবনার কথা। দেশের ক্রিকেটের প্রয়োজন হলে থাকতে চান লম্বা সময়। ইলেকশন করতে যে রসদগুলো লাগে আমার নাই এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম। তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। দায়িত্ব নিয়েই বোর্ড পরিচালক
পরিচালনার চার্টার দিয়েছেন বুলবুল, যা অন্য পরিচালকদেরও মনে ধরেছে। প্রতিদিনই ছুটছেন বিভিন্ন জেলায়, কাজ করছেন তৃণমূলের ক্রিকেট উন্নয়নে। চার্টারটা আমরা সকলে মিলে এগ্রি করেছি, বোর্ডে অ্যাপ্রুভাল নিয়েছি, সেটা নিয়ে কাজ করছি। সেটার কাজটা আল্লাহর রহমতে খুব সুন্দর এগিয়ে চলেছে। বাংলাদেশ ক্রিকেট যদি মনে করে যে আই নিড টু স্টে লিটল লঙ্গার, সেটা যে কোনো প্রক্রিয়াই হোক, জানো না এই কাজটা আমি সব কিছু ছেড়ে দিয়ে এসেছি টু সার্ভ মাই কান্ট্রি। সো আই উড লাভ টু কন্টিনিউ। দায়িত্বটা উপভোগ করছেন, তাই সব কষ্ট আর বাধা উপেক্ষা করে কাজ করে যেতে খুব একটা সমস্যা হচ্ছে না বুলবুলের বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তো দূরে থাক, 3 সভাপতি বদলালেও পূর্বাঞ্চলের 37.5 একর জমিতে একটা ক্রিকেট পিচও বসাতে পারেনি বিসিবি। এ সময়ে নানান সময়ে এই জমিকে ঘিরে নানান পরিকল্পনা করা হলেও সেসব পরিকল্পনার বাস্তবায়ন নেই। তাতে অনিশ্চিত ভবিষ্যতে এই ভেন্যুর অনিশ্চিত জীবন কাটছে এই ভেন্যুতে নিয়োগপ্রাপ্ত 16 মাঠ কর্মীদের। 2015 সালে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে এই 37.5 একর জমিতে তৈরি করা হবে একটা বিশাল ক্রিকেট স্টেডিয়াম। তবে 10 বছর পেরিয়ে গেলেও সেই ক্রিকেট স্টেডিয়ামের চেহারা দেখতে পারেনি দেশের ক্রিকেট ভক্তরা, বরং এই জায়গাটিতে সভাপতি বদলের সাথে সাথে ভিন্ন ভিন্ন পরিকল্পনায় খরচ হয়েছে দেশের ক্রিকেটের মূল্যবান টাকা। দশ বছর ধরে কেবল দেখেই যাচ্ছে বিসিবি, কখনো পাপন কখনো ফারুক। সম্প্রতি এখানে পা পড়েছে বর্তমান সভাপতিরও। তবে অগ্রগতি পিচ বসানো না হলেও দফায় দফায় নাম আর ব্যানার পরিবর্তন হচ্ছে ঠিকই। অথচ এই ভেন্যুর জন্য রাখা হয়েছে 16 জন মাঠ কর্মী, নিরাপত্তার কাজে আছেন আরও 10 জন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নামমাত্র চলছে ভেন্যু ম্যানেজারের অফিসটাও। তবে এদের কেউই নিশ্চিত না নিজেদের কর্মপরিকল্পনা সম্পর্কে। পূর্বাচলের এই 37.5 একর জমি পরিত্যক্ত মনে হলেও কাগজে কলমে এখন পর্যন্ত এখানে খরচ প্রায় 100 কোটি। 2022-এ অস্ট্রেলিয়ান ঠিকাদার প্রতিষ্ঠান পপুলাসের সঙ্গে 76 কোটির বেশি টাকায় হয় চুক্তি। ফারুক আহমেদের বোর্ড সে চুক্তি বাতিল করলে বোর্ডের পুরো টাকাটাই হয় নষ্ট। পপুলাসের সঙ্গে এই চুক্তি নিয়েও আছে দুর্নীতির অভিযোগ, চলছে দুদকের তদন্ত। এরপর সেখানে ঘরোয়া ক্রিকেট চালু করতে নতুন করে বাজেট বরাদ্দ করে বিসিবি। বসানোর কথা ছিল টার্ফ, অন্তত 3 ফুট উঁচু করার কথা ছিল আউটফিল্ডটাও। তবে ফারুক আহমেদের বিদায়ে সে পরিকল্পনাও এখন কেবলই অতীত। নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ইচ্ছে স্টেডিয়াম নয়, আপাতত এখানে হবে সেন্টার অব এক্সিলেন্স। জিম, বায়োলজিক্যাল ল্যাব সহ ড্রেনেজ সিস্টেম সম্বলিত 2টো মাঠ তৈরির বাজেটটাও পাস। যদিও বিসিবির এই বিশাল পরিকল্পনা সম্পর্কে এখনো ওয়াকিবহাল নন এখানকার ভেন্যু ম্যানেজার কিংবা মাঠ কর্মীরা। আর তাতে অনেকটা অনিশ্চিত জীবনই চলছে এখানকার মাঠ কর্মীদের। পিচের মাটি তৈরির রুটিন মাফিক কাজ তো চলছে বহুদিন ধরেই, তবে কবে নাগাদ তা স্থাপন করা হবে সে বিষয়ে নেই সুনির্দিষ্ট নির্দেশনা। এরই মধ্যে 2টো গ্রাউন্ডে 2টো পিচ ব্লক তৈরি করা হয়েছে, যদিও আউটফিল্ড উঁচু করার আগে এই পিচ বসানো অসম্ভব। অথচ অন্তত ঘরোয়া ক্রিকেটের জন্য এই ভেন্যু তৈরিতে খুব একটা অর্থ কিংবা সময়ের প্রয়োজন নেই। প্রাথমিকভাবে আউটফিল্ড উঁচু অথবা ড্রেসিং রুম তৈরির কাজটাও সম্ভব সদিচ্ছা থাকলে। তবে বোর্ড সংশ্লিষ্টদের বর্তমান ব্যস্ততা ক্রিকেটের উন্নয়ন নয়, বরং বিসিবির নির্বাচন কিংবা জাঁকজমকের বিপিএল ঘিরে। এরপরেও এই ভেন্যুকে ঘিরে যতটুকু আশার আলো উকি দিচ্ছে তার প্রধান কারণ আইসিসির হয়ে বুলবুলের কাজ করার অভিজ্ঞতা। যদিও বিসিবির পরের নির্বাচনে সভাপতির চেয়ারে আরও একটা বদল আসলে আবারও অনিশ্চিত হয়ে পড়বে এই ভেন্যুর ভবিষ্যৎ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। মুক্তিযুদ্ধ জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবেন না বিএনপি নেতা ফজলুর রহমান। খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি।
এবং ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস। জাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ। রাকসুর বিভিন্ন ভোট পেছানোর দাবি ছাত্রদলের। ডাকসুতে পাল্টাপাল্টি অভিযোগ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।